পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আয়েশা আক্তার রোমা তোমাদের বাংলা সিলেবাসের ব্যাকরণ অংশের ক্রিয়ার কাল সম্পর্কে আজকে আলোচনা করব, অর্থাৎ ক্রিয়ার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম রেডি করে বসো। এবার চলো আমরা এই ক্লাসে কি কি বিষয় জানব, কি কি আজকে আমরা জানতে যাচ্ছি। ক্রিয়া কি, ক্রিয়ার কাল কি, ক্রিয়ার কালের শ্রেণীবিভাগ, ক্রিয়ার কালের এক রূপ থেকে অন্য রূপে কিভাবে রূপান্তর করা যায়, সেই বিষয়গুলো। তাহলে চলো এবার আমরা এটা আলোচনা করার পূর্বে, ক্রিয়ার কাল আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে ক্রিয়া কি। ক্রিয়া, ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ করা। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাই হচ্ছে ক্রিয়া, অর্থাৎ হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি এই শব্দগুলো, এগুলি হচ্ছে ক্রিয়াপদ। এবার চলো ক্রিয়ার কাল কি। ক্রিয়া বা কাজ যে সময়ে সম্পন্ন হয় বা নিষ্পন্ন হয় সেই সময়কে বলা হয় ক্রিয়ার কাল। আমি আবার বলছি, যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয় বা নিষ্পন্ন হয় সেই সময়কে বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা যায়? তোমরা ইংলিশে টেন্স সম্পর্কে জানো যে টেন্স প্রধানত 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানেও বাংলার ক্ষেত্রেও ক্রিয়ার কাল 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এবার দেখো, তোমাদের একটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। এবার তোমরা খাতায় এই ডায়াগ্রামটি তৈরি করে ফেলো। এবার দেখো, আমি কিছু উদাহরণ দিয়েছি। বর্তমানকালের একটি উদাহরণ হচ্ছে লিখি, অতীতকালের উদাহরণ লিখেছিলাম এবং ভবিষ্যৎকালের উদাহরণ হচ্ছে লিখব। এবার চলো আমরা এই প্রত্যেকটি রূপ সম্পর্কে জানি। বর্তমানকাল কাকে বলে? ক্রিয়া যখন বর্তমান সময়ে হয় বা হচ্ছে তখন এর সময়কে বর্তমানকাল বলা হয়। মানে কোনো কাজ যখন বর্তমান সময়ে হয় বা হচ্ছে এরূপ বোঝায় তখন সেটাই হচ্ছে বর্তমানকাল। যেমন আমি লিখি, আমি লিখছি, উদাহরণস্বরূপ আমি লিখেছি, এই সবগুলোই বর্তমানকাল। বর্তমানকালকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। তোমরা জেনেছ যে যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, মানে ইংলিশে 4 ভাগে ভাগ করা যায়। তদ্রূপ বাংলাতেও বর্তমানকালকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ বা নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। সাধারণ বর্তমানের উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে লিখি। তার মানে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে সেটা হচ্ছে সাধারণ বর্তমান। এটা সাধারণত অভ্যাসগত বা চিরন্তন সত্য জাতীয় এই ধরনের শব্দগুলো সাধারণত এতে থাকে। ঘটমান বর্তমান বা চলমান বর্তমান, এটা হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালেই হচ্ছে ঘটমান বর্তমান। যেমন লিখছি, লিখছি কথাটি বললে বোঝা যায় যে আমরা কাজটি করছি বা চলছে কাজটি। এরপর পুরাঘটিত বর্তমান, এটা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে চলছিল এরূপ বোঝাতে হচ্ছে পুরাঘটিত বর্তমান। এক্ষেত্রে পুরাঘটিত বর্তমানের ক্ষেত্রে আমি আবারও বলছি যে কোনো কাজ কিছুকাল পূর্বে শুরু হয়েছে বা ঘটেছে কিন্তু এর ফল এখনো শেষ হয়নি, বর্তমান আছে, এরূপ বোঝালে হচ্ছে পুরাঘটিত বর্তমান। যেমন লিখেছি, যদি আমি এরকম একটা উদাহরণ দিই যে আমি একটি চিঠি লিখেছি, তার মানে লেখার কাজটা এই মাত্রই সম্পন্ন হয়েছে, যার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে। এবার চলো আমরা অতীতকাল সম্পর্কে আলোচনা করি। এবার দেখো ক্রিয়ার অতীতকাল কি। ক্রিয়ার কাজ যখন অতীত সময়ে হয়েছিল বা হয়ে গিয়েছে তখন তার কালকে বলা হয় অতীতকাল। উদাহরণ হিসেবে আমি নিয়েছি, যেমন আমি বললাম, আমি বলেছিলাম, এসব হচ্ছে ক্রিয়ার অতীতকাল। এবার দেখো আমরা ইংলিশেও পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা দেখি। একইভাবে বাংলাতে অতীতকাল 4 প্রকার। কি কি? সাধারণ বা নিত্য অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত এবং পুরাঘটিত অতীত। সাধারণ অতীত হচ্ছে, যেমন আমি উদাহরণ হিসেবে দিয়েছি বললাম, লিখলাম। এক্ষেত্রে সাধারণভাবে অতীতকালে প্রতিনিয়ত যে কাজটি সম্পন্ন হতো বা
হচ্ছে মানে সম্পন্ন হয়েছে এরকম কাজ হচ্ছে সাধারণ অতীত বা নিত্য অতীত। এরপর দেখো নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীতে আমি দিয়েছি যে বলতাম, লিখতাম, এই যে তার মানে কি এই কাজগুলো কি সর্বদাই পরিচালিত হতো, কিছু কাল ধরে নিয়মিতভাবে ঘটতো। এগুলো হচ্ছে নিত্যবৃত্ত অতীত। এর পূর্বে বলেছি যে সাধারণ অতীত। সাধারণ অতীত হচ্ছে যে কাজগুলো অনির্দিষ্ট সময় ধরে সংগঠিত হতো, ওই ধরনের অতীতগুলো হচ্ছে সাধারণ অতীত বা নিত্য অতীত। যেমন বললাম, লিখলাম, কিন্তু নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত মানে যে কাজগুলো সর্বদাই অতীতে ঘটতো বা অভ্যাসগত কোনো কিছু, সেগুলো হচ্ছে নিত্যবৃত্ত অতীত। যেমন বলতাম, লিখতাম, আমি প্রতিদিন একটি করে কবিতা লিখতাম। এই যে বাক্যটা, এটা থেকে আমরা বুঝতে পারি যে এটি একটি নিত্যবৃত্ত অতীত, যেটা অভ্যাসগত। এরপর দেখো ঘটমান অতীত। উদাহরণ দিয়েছি, বলতেছিলাম, লিখতেছিলাম। ঘটমান তার মানে কি চলমান। অতীতকালে কোনো কাজ ঘটতো বা চলতো, চলমান ছিল, এরূপ বোঝাতে হলো ঘটমান অতীত। এরপর দেখো পুরা ঘটিত অতীত। তার মানে অতীতকালে সংঘটিত কোনো কাজের পূর্বে যখন আরেকটি কাজ সংঘটিত হতো তখন ওই কাজটিকে বলা হতো পুরা ঘটিত অতীত। যেমন বলেছিলাম, লিখেছিলাম, বলেছিলাম, লিখেছিলাম। আমি যদি একটি উদাহরণ নেই, যেমন গত বছর আমি একটি উপন্যাস লিখি আর তার আগের বছর লিখেছিলাম কবিতার বইটি। এক্ষেত্রে দেখো তার আগের বছর লিখেছিলাম কবিতার বইটি, সেই কাজটি অপেক্ষাকৃত পূর্বে হয়েছিল। এই ধরনের অতীত হচ্ছে পুরা ঘটিত অতীত। এবার চলো আমরা ভবিষ্যৎকাল সম্পর্কে জানি। ভবিষ্যৎকাল ক্রিয়ার কাজ যখন ভবিষ্যৎ সময়ে সংঘটিত হবে এরূপ বোঝায়, তখন তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল। যেমন আমি লিখব, আমি লিখতে থাকব। ভবিষ্যৎকালকেও আবার 3 ভাগে ভাগ করা যায়। ইংলিশ ফিউচার টেন্সকে তোমরা জানো যে 4 ভাগে ভাগ করা যায়, আর এখানে ভবিষ্যৎকালকে বাংলায় 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ। এবার দেখো সাধারণ ভবিষ্যতের একটি উদাহরণ আমরা নিয়েছি, লিখব, তো আমরা কাজটি ভবিষ্যতে করব। তাহলে এবার দেখো লিখব শব্দটি, তার মানে লেখার কাজটি কি এখনো হয়নি, হবে। লেখার কাজটি কি হয়নি, এখনো সম্পন্ন হয়নি, হবে। তাহলে যে কাজ ভবিষ্যতে হবে, এখনো হয়নি বা ঘটেনি বা ঘটবে, এর বোঝায় যেটা, সেটাই হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎটা কেমন? যে কাজ বা ক্রিয়া ভবিষ্যতে ঘটতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝায়, তখন ওটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। যেমন লিখতে থাকবো, তাহলে আমি যদি একটি বলি উদাহরণ হিসেবে যে আমি একটি চিঠি লিখতে থাকবো, তাহলে ভবিষ্যতে আমি সেটা একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চালাতে থাকবো, তাহলে এটা হলো চলমান বা ঘটমান ভবিষ্যৎ। এরপর দেখো পুরা ঘটিত ভবিষ্যৎ। পুরা ঘটিত ভবিষ্যৎ কি? যে ক্রিয়ার কাজটি ভবিষ্যতে শেষ হয়ে থাকবে, কোনো ক্রিয়ার কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে এরূপ বোঝাতে পুরা ঘটিত ভবিষ্যৎ ব্যবহৃত হয়। যেমন লিখে থাকব, আমি যদি বলি যে আমি একটি চিঠি লিখে থাকব, তাহলে ভবিষ্যতে সে কাজটি করে থাকব, এটা বোঝাতে এখানে পুরা ঘটিত ভবিষ্যৎ। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ক্রিয়ার বিভিন্ন কাল সম্পর্কে বা কালের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এবার চলো আমরা এই ক্রিয়ার কালের রূপের কিছু অনুশীলন করি। তোমাদের সাধারণত সিলেবাসে দেওয়া থাকে যে ক্রিয়ার বর্তমান রূপ থেকে অতীত রূপ অথবা ক্রিয়ার বর্তমান রূপ থেকে ভবিষ্যৎ রূপে রূপান্তর করো, যে কোনো একটি থাকে, কিন্তু আমি এখানে 3টি শো করেছি যাতে তোমরা খুব ভালোভাবে সেটাকে বুঝতে পারো। চলো তাহলে আমি কতগুলো শব্দ নিয়েছি। বলি, অতীত হচ্ছে বললাম, ভবিষ্যৎ বলবো। লিখি, লিখলাম, লিখব। পড়ি, পড়লাম, পড়ব। খেলি, খেললাম বা খেলতাম, খেলবো। যে কোনোটা লিখতে পারি। দেখি, দেখলাম, দেখব। পারি, পারলাম, পারতাম, ভবিষ্যৎ হচ্ছে পারবো। যাই, অতীত হচ্ছে যেতাম, যাব, ভবিষ্যৎ। আছে, বর্তমান, অতীত ছিল, ভবিষ্যৎ
থাকবে, এই শব্দগুলো। এবার লক্ষ্য করো, আমরা এখানে সাধারণত সাধারণ বর্তমানগুলো নিয়েছি, এখানেও সাধারণ অতীতগুলো লিখেছি, আর এখানে সাধারণ ভবিষ্যৎগুলো রূপ লিখেছি। তোমরা সবসময় চেষ্টা করবে যে যে রূপে থাকে ক্রিয়া ঠিক তার অপোজিট রূপে অতীতকাল অথবা ভবিষ্যৎকাল লেখার জন্য। এবার চলো তোমরা কিছু কৌশল নোট করে ফেলো যে আমরা কিভাবে বুঝবো যে এটা কোন কাল। শব্দগুলোর শেষে কি ধরনের শব্দ অংশ থাকলে আমরা বুঝবো যে সেটা কোন কালের উদাহরণ। বাংলা ক্রিয়ার বর্তমান কালের ক্ষেত্রে পদের শেষে সাধারণত ই, ছি, ছে, অ, এ, এন থাকে। ওই ধরনের শব্দগুলো হচ্ছে বর্তমান কালের উদাহরণ। যেমন আমি করি, আমি করছি, সে করছে, তুমি করো, সে করে, তিনি করেন। এই যে করেন কাজটি, এগুলো হচ্ছে বর্তমান কালের উদাহরণ। এরপর দেখো অতীতকাল। ক্রিয়ার অতীত রূপের ক্ষেত্রে সাধারণত শব্দের শেষে বা মূল ক্রিয়ার শেষে সাধারণত লাম, তাম, ছিল, ছিলে, ছিলেন বা ছিলাম এই শব্দগুলো যুক্ত থাকে। তাহলে আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমি লিখলাম, আমি লিখতাম, আমি লিখেছিলাম, আর সে লিখেছিল, তুমি লিখেছিলে, আমি লিখেছিলাম, তিনি লিখেছিলেন। এই যে শব্দগুলো, এক্ষেত্রে এই শব্দগুলো থাকলে আমরা বুঝবো যে এটা অতীত রূপ। এরপর দেখো ভবিষ্যৎ রূপ। ভবিষ্যৎ রূপের ক্ষেত্রে সাধারণত বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বেন বা বে এই শব্দগুলো থাকে। এখানে হবে বে, ব, বে, বেন। যেমন লিখব, আমি লিখব, সে লিখবে, তিনি লিখবেন, তুমি লিখবে। এই যে শব্দগুলো, এগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে জানবো যে ক্রিয়ার বর্তমান রূপ থেকে কোন কৌশলে কিভাবে অতীত রূপে রূপান্তর করতে হয়, অথবা অতীত থেকে কিভাবে ভবিষ্যৎ রূপে রূপান্তর করা যায়, অথবা ভবিষ্যৎ রূপ থেকে কিভাবে বর্তমান রূপে রূপান্তর করা যায়, এই বিষয়গুলো আমরা অবশ্যই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল তোমাদের। আর আমি অবশ্যই সিলেবাসের আঙ্গিকে তোমাদের কিভাবে প্রশ্ন করতে হয় এবং প্রশ্নোত্তর করতে হয় সেই কৌশলগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।